আজকে আমরা হতাশ, আমরা এই দেশের মানুষ, আমরা একটি কথা বলবো, আরে ভাই থামলেন কেন আপনি? হয়তো আমি আর ফেরত আসবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা। নেতাকর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ চলে, দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আজকে সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা একটা পিটিশন নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে পাঠাবো ওনার ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের যে নোবেল বাতিলের যে আপনার আওয়ামী লীগ জানাইলো, তিনি যখন যাকে ইচ্ছে ব্যঙ্গ করতেন, যাকে ইচ্ছে কারাগারে পুরতেন, যাকে ইচ্ছে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠকে এবং সংবাদ সম্মেলনে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়েছে। অবশেষে প্রকাশ পেল তার সকল তথ্য। 7 দিনের মাথায় আমি আমার পুরো ঘর পুনর্গঠন চাই। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস সরকার কিছুটা স্বস্তি পেতে পারেন। এই কারণে ডোনাল্ড ট্রাম্প মোদির সামনে বা ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশ নিয়ে তেমন কিছুই বলেননি। যখন ডক্টর ইউনূসের ভক্তরা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের সাথে কথোপকথন নিয়ে এনজয় করছে উপদেষ্টার, সারা দেশের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সকল গুরুত্বপূর্ণ খবর, আলোচিত ঘটনা সব একসাথে আপনারা দেখছেন ইকো ভাইরাল নিউজ, যেখানে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে যায় সবার আগে। প্রতিদিন সব বড় বড় খবর এক নজরে পেতে আমাদের সাথেই থাকুন। আজকে আমরা হতাশ, আমরা এই দেশের মানুষ, আমরা একটি কথা বলবো, আরে ভাই থামলেন কেন আপনি? হয়তো আমি আর ফেরত আসবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সত্যের পক্ষে কথা বলেছি, আমি হকার সাইকল। আমাকে কেন গ্রেফতার করছে? আমি সামনে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে সেই সমস্ত কালসাপ ঢুকেছে, ওদের মুখোশ এই জাতির কাছে উন্মোচন করবো। বলতেছে যে আপনি ওইদিকে নিয়ে যাও না, আপনি কি জন্য ধরতে পারেন না আমাকে? জাতিসংঘে শেখ হাসিনার বিরুদ্ধে, আমি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমার ভিডিওগুলো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি কেন আমাকে কেন করছেন? আমার ভিডিও ভাইরাল আহত হয়েছেন। একদিন সব ছিল তার ডাক নামে। আপা বলতেই হুলুস্থুল কাণ্ড ঘটে যেত। আপার হাসি, আপার কথা, আপার আশা, আপার যাওয়া সবই ছিল হট কেক, টক অফ দ্য কান্ট্রি। কেউ যেতেন আপার আশীর্বাদ নিতে, কেউ চাইতেন সুনজর। একবার আপার নেক নজরে পড়লে তার আর কোনোদিন আলাদিনের জাদুর চেরাগের দরকার পড়েনি। ফুলে ফেপে তিনি কলা গাছ নয়, বট গাছ হয়েছেন। আপার পিয়নি চড়তেন হেলিকপ্টারে, ব্যাংকে তার জমা প্রায় 1000 কোটি। আপা যা বলতেন তাই হতো। কার এমন সাধ্য তার কথার অবাধ্য হয়? তিনিই তো সর্বে সর্বা। সচিবালয় থেকে সংসদ, সংবাদ থেকে সওদাগরের দোকান, সবখানেই ছিল আপার একক আধিপত্য। সচিব থেকে পিয়ন, রাজ্যের সব চলত অঘোষিত মহারানীর কথায়। মহারানীর কথাই ছিল আইন, তার আদেশ ছিল অনিবার্য, শিরোধার্য। তিনি যখন যাকে ইচ্ছে ব্যঙ্গ করতেন, যাকে ইচ্ছে কারাগারে পুরতেন, যাকে ইচ্ছে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতেন। দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা। নেতাকর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ চলে, দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রতিবেদনে জাতিসংঘ বলেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে এবং আর এই দেশে ওই 75 সৃষ্টি করতে দেওয়া হবে না।
শেখ হাসিনার আহ্বানে 18 ফেব্রুয়ারিকে ঘিরে দেশ জুড়ে পালিত হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মশাল মিছিল ও হরতাল অবরোধ। তবে উপদেষ্টাদের তরফ থেকে আওয়ামী লীগের সকল কর্মসূচিকে শক্ত হাতে প্রতিহত করতে হবে বলে ঘোষণা আসলেও তার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘের মুখ্য সচিব জানিয়েছেন, নির্বাচনকালে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা তাদের সমাবেশে বাধা প্রদান করা যাবে না। অন্য সব রাজনৈতিক দলের মতোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তবে জাতিসংঘের এমন মন্তব্যে একমত পোষণ করেছেন দেশের রাজনৈতিকবিদরা। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো ব্যান করা নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার স্থল থেকে ভালোবাসা অভিনন্দন। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না। কিভাবে সম্ভব এটা? আমি আপনাদের বলছিলাম যে জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে, এবং যখন নাকি একে একে সমস্ত উপদেষ্টারা পদত্যাগ করবে, তারপর কি আপনার জরুরিভাবে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠকে বসবে আপনার বিএনপি আর হচ্ছে ডক্টর ইউনূস। এখন সেই দিনটাই ঘটতে যাচ্ছে। জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ডক্টর ইউনূসকে যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে আন্দোলন কিংবা আপনার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে বড় কোনো সমাবেশের দরকার হয়, মানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক হিসাবে ক্যাটাগরি থাকে, তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসকে বললেন যে অন্য সমস্ত যে দলগুলো আছে তারা যেভাবে রাস্তাঘাটে সমাবেশ কিংবা আপনার যে ভোট কালেক্ট করবে সেভাবে যাতে আওয়ামী লীগও করতে পারে। এতে করে আওয়ামী লীগকে যাতে গণহারে মামলা কিংবা গণহারে গ্রেফতার কিংবা আইনের আওতায় কোনোভাবেই যাতে কোনো একটা কর্মীকে না ধরা হয় কিংবা আইনের মার পেছে যাতে না পড়ে। যখন ডক্টর ইউনূসের ভক্তরা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের সাথে কথোপকথন নিয়ে এনজয় করছে, উপদেষ্টার স্ট্যাটাস দিচ্ছে বা বাংলাদেশের গণমাধ্যম নানান নিউজ করছে, এর মাঝখানে ট্রাম্প যে এই পরিমাণ হতাশ করবে বর্তমান সরকারকে বা এত বড় ধাক্কা দিবে এটা কেউ কল্পনাও করে নাই। পুরা গেম মানে ওভার করে দিছে ট্রাম্প। এইরূপ মানে ডক্টর ইউনূসের সাথে কি পুরোনা ঝালটা মিটাইলো যে তোমার কাছে টাকা টোকা আছে, গ্রামীণ ব্যাংক আছে, তুমি চালাও, তোমার দেশে টাকা আছে। ঘটনার প্রেক্ষাপট দেখেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে একটা বরাদ্দ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। টাকাটা কত? $2,90,00,000, যা বাংলাদেশি টাকায় 350 কোটি টাকা। তার মানে আমেরিকা সারা পৃথিবীতে কি পরিমাণ দান অনুদান দেয়, এটা আসলেই শিক্ষণীয়। এখন আপনার যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় খরচ কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে এসে বিভিন্ন জিনিসে কাটছাট বাজেট শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাঝখানে এগুলোর জন্য তিনি একটা কমিটি গঠন করছেন, যেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি, মানে ডস। আর এর প্রধান করা হয়েছে কাকে? বিলিয়নিয়ার ইলন মাস্ককে। এখন সেই ইলন মাস্কের সাথে আমরা যখন দেখলাম ডক্টর ইউনূসের কথা, স্টারলিংক আসবে, বাংলাদেশে ব্যবসা করবে, এর ঠিক পরের দিনই আমরা গণমাধ্যমে খবর পাচ্ছি যে এরই মধ্যে ডজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেওয়া যে বিভিন্ন রকম সহযোগিতা আছে সব বাতিল করে দিয়েছে। শুধু বাংলাদেশ কেন, তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এই খবরটি আসার পর বাংলাদেশের গণমাধ্যম নিউজটা করছে। আমরা মানব জমিনে দেখছি বাংলায় অনুবাদ করা ফিচারটিতে বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বরাদ্দ রেখেছিল $2,90,00,000। ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছিল $2,10,00,000। নেপালে ফেডারেলিজম এবং জীববৈচিত্র্য বিষয়ক প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছিল $3,90,00,000। আর দক্ষিণ আফ্রিকায় অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য বরাদ্দ করা হয়েছিল $25,00,000। মালিতে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য বরাদ্দ করা হয়েছিল $1,40,00,000। এমনিতে আরো বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের আপনার এই বাজেটগুলা বরাদ্দ ছিল, কিন্তু বলা হয়েছে যে এক দাগে সবগুলা বাতিল করা হয়েছে। বাংলাদেশের সাথে আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে কম্বোডিয়া, সার্বিয়া, মালি, লাইবেরিয়া, মোজাম্বিক, মিশর সহ বিভিন্ন দেশ। আসলে একটু পানি খেয়ে নেই। আমেরিকা যে সিদ্ধান্তটা নিছে
এটা বৈশ্বিক একটা সিদ্ধান্তে তারা গেছে। আমরা নিজেরও জানতাম না যে এই আমেরিকা এত টাকা বাংলাদেশে দেয়। এখন দেখেন ধাপে ধাপে একটা একটা বের হয়ে যাচ্ছে, কখন বন্ধ হওয়ার পরে। আবার সরকারে আওয়ামী লীগ নাই, এই মুহূর্তে এগুলো বের হচ্ছে। এই যে টাকা আসতো, কই যাইতো এই টাকা? ট্রাম্প বন্ধ করে দিছে, ভালোই হয়েছে। কারণ কি আমাদের দেশের মতো দেশগুলোতে এই টাকা আসলে আমরা তো জানলামই আজকে যে বাংলাদেশের জন্য এরকম বরাদ্দ দেয়। আমি কখনো এই যে নিউজ করতেছি এত বছর, আমি কখনো আসলে শুনি নাই যে রাজনীতি শক্তিশালী করার জন্য এত টাকা বরাদ্দ করে যুক্তরাষ্ট্র সরকারিভাবে। বেসরকারিভাবে এটা অনেক কিছু হয়তো খেলা চলে অফলাইনে অনলাইনে, বাট বর্তমানে এটা সরকারের জন্য একটা ধাক্কা। বিশেষ করে আমরা অনেকে মনে করছিলাম যেহেতু ডক্টর ইউনূস তিনি আছেন, ইলন মাস্কের সাথে কথা হচ্ছে, অথবা বিশ্বব্যাপী একটা কানেক্টিভিটি আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে ভালো বন্ধুত্ব থাকবে, অন্যটা কাটুক ভাই, আমাদেরটা ঠিক থাকবে, সেটা কিন্তু হচ্ছে না। আসলে এটা কেন হচ্ছে না? ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকশন চলছে ট্রাম্পের, যে আমেরিকার থেকে ফক্তা খাওয়া, ফ্রি খাওয়া বন্ধ, খাইবা আবার আমাদের সমালোচনা করবা, সব বন্ধ করে দিব। সব ছিল আপার রাজ্যে স্বাভাবিক। তবে হেলেনেরও শেষ হয়। মহারানী ভিক্টোরিয়াকেও কোনো এক অনিবার্য কারণে ছাড়তে হয় মসনদ। ফেরাউন থেকে রাশিয়ান জার, ইতালির ফ্যাসিস্ট মুসোলিনি থেকে জার্মানির নাৎসি হিটলার, সবাই গেছেন, যেতে হয়েছে অনিবার্য কারণেই। এই মহারানীকেও পালাতে হয়েছে, ত্রাস কায়েম করতে গিয়ে হয়েছে ত্রাহিদশা। তাই তো তাকেই আজ অনায়াসে বলা গুড বাই আপা। আপা বলতে কাকে বোঝায়, আচরণের মানচিত্রে তিনি কেমন, সেই আলাপ আর নতুন করে তুলতে হয় না। আপা শব্দটা বললেই সবার সামনে ভেসে ওঠে তার কাজের ছাপচিত্র। সবাই এখন জানেন এবং মানেন আপার পতন ছিল অনিবার্য, যেতে তাকে হতোই। প্রকৃতি আসলে বেশি দিন জমিয়ে রাখে না পাপ, অতিবার বাড়লে তাকে ঝরে পড়ে যেতেই হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার সামান্য সম্ভাবনাও এখন শেষ। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সরি আপা, ইট ইজ ওভার। শফিকুল আলম তিনি বলেছেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত হেনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না, দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। বিশ্বমঞ্চেও আপা চ্যাপ্টার অনেকটাই ক্লোজড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকেও সেটা পরিষ্কার হয়ে গেছে। বিশ্বশক্তিগুলো আপাকে এখন ডেড হর্স মনে করছে। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে মোদি নিজের পথ আগালেও মৃত ঘোড়াকে তিনিও আর কাঁধে করে বইতে চাইছেন না। তাই আপার অধ্যায় ধীরে ধীরে ওভার অ্যান্ড আউটের দিকেই ধাবিত হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনার পক্ষে মানুষের অবস্থান বেশি, যেটা খুবই অবিশ্বাস্য এবং অবাক করা বিষয়। আমি আমার এই চ্যানেলটিতে একটি জরিপ প্রকাশ করেছি, একটি জরিপ দিয়েছি আমি, যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মূলত কাকে চাইছেন, এবং এখানে আমি 4টা অপশন রেখেছি বর্তমানে যারা বেশি আলোচিত। প্রথমে রেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে যে দলটি তারা গঠন করতে চাইছে, যে দলের প্রধান হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম শোনা যাচ্ছে, সে দলটি জামাতে ইসলাম, বিএনপি এবং আওয়ামী লীগ। সবচেয়ে অবাক করা বিষয়ে আমি 2টা বিষয় এখানে বলবো। একটা হচ্ছে বিএনপির প্রতি মানুষের সমর্থন, আরেকটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন। এই জরিপটিতে প্রায় 81,000 মানুষ অংশগ্রহণ করেছেন। আমি জানি অন্যান্য চ্যানেলগুলোতে যে পরিমাণ লাখ লাখ মানুষ জরিপে অংশ নেন, সে তুলনায় 81,000 মানুষের অংশগ্রহণ খুব বেশি নয়, তবে 81,000 সংখ্যাটা একেবারেই আপনারা কম বলতে পারেন না। এই জরিপে আমাকে আওয়ামী লীগের প্রতি যেই সমর্থন, সেটা আমাকে যেমন অবাক করেছে, একই রকম ভাবে বিএনপির প্রতি মানুষের সমর্থনের সংখ্যাও আমাকে খুব অবাক করেছে। এত কিছুর পরেও, শেখ হাসিনার শাসনামলের আয়নাঘর দেখার পরেও 81% মানুষ আওয়ামী লীগকে চাইছেন। মানে 81,000 মানুষের মধ্যে
81% মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন। এবং খুব অবাক করা বিষয়, 4টা দলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান বিএনপির। এ কারণে আমার কাছে এই জরিপটা খুব অবিশ্বাস্য মনে হয়। এখন আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমার দর্শক, যারা আমাকে দেখেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমি যদি এটাকে অবিশ্বাস করি, সেটা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদের প্রতি অসম্মান করা হবে। আমি সেটা অসম্মান করছি না, তবে আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হয়। কেন? কারণ আওয়ামী লীগের প্রতি 81% সেটা না হয় বুঝলাম, আচ্ছা ঠিক আছে। বিএনপির প্রতি মাত্র কেন 5%? এবং বিএনপি এই তালিকায় জরিপে সবচেয়ে কম ভোট পায় কিভাবে, যেটা আমার মাথায় ধরছে না। ছাত্র জনতার নেতৃত্বে নতুন দল, তাদের পক্ষে 6% মানুষ, জামাত ইসলামের পক্ষে 8% মানুষ, বিএনপির পক্ষে মাত্র 5% মানুষ এবং আওয়ামী লীগের পক্ষে 81% মানুষ। এই জরিপে 6200টা রিয়াকশন এসেছে এবং 3000-এর উপরে কমেন্ট এসেছে। আমি কয়েকটি কমেন্টের রিপ্লাই দিব, কমেন্ট পড়ব। ডিফল্ট যে কমেন্টগুলো আমার সামনে শো করবে সেই কমেন্টগুলো আমি পড়তে চাই। তবে আমাকে আসলেই অবিশ্বাস্য লাগছে আমার কাছে সবকিছু। আমি প্রথমেই যে কমেন্টগুলো আসলে বাই ডিফল্ট থাকবে সেই কমেন্টগুলো আমি পড়তে চাই। প্রথম কমেন্ট হচ্ছে, দেশ বাঁচাতে এবং উন্নয়ন ধরে রাখতে, জীবনযাত্রার মান সঠিক রাখতে মধ্যম আয়ের পরিণতকারী দল গরিবের সরকার দেশপ্রেমিক আওয়ামী লীগকে দরকার। ওনার নাম হচ্ছে মিন্নাত খান নামে একজন কমেন্ট করেছেন এটি। তিনি শেখ হাসিনার পক্ষেই রয়েছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে উন্নয়নের পক্ষে, জীবনমান ধরে রাখার জন্য তিনি আওয়ামী লীগের পক্ষে তিনি ভোট দিতে চান। এরপরে যেটা হয়েছে, গিয়াস উদ্দিন মাসুদ নামে একজন কমেন্ট করেছেন। তিনি বলছেন, শেখ হাসিনাকেই ভোট দিব, কারণ মাত্র 6 মাসে বুঝলাম শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। এটাতেও প্রায় 221টা রিয়াকশন পড়েছে। ওনার এই মন্তব্য লাইক করেছেন 221 জন এবং এটা আপনারা বুঝতে পারছেন যে তিনি বিগত 6 মাসে বর্তমান সরকারের শাসনামল দেখে তিনি হয়তোবা মনে করছেন যে শেখ হাসিনার শাসনামল ভালো ছিল। আরেকটা কমেন্ট পড়তে চাই, এমডি মাসুদ নামে একজন লিখেছেন, শেখ হাসিনার সরকার আজীবন দরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে 2টি নেই। ওনার এই মন্তব্যে 103 জন রিয়াক্ট করেছেন। মানে আমি অন্য কোনো দলের পক্ষে কমেন্ট পাচ্ছি না। স্বাভাবিকভাবেই যেহেতু 81% মানুষ আওয়ামী লীগের পক্ষে জরিপে ভোট দিয়েছেন, সেক্ষেত্রে 81% কমেন্টও আওয়ামী লীগের পক্ষে থাকবে, খুব স্বাভাবিক। একজন বলেছেন, দেশের ভবিষ্যৎ সন্তানদের কথা চিন্তা করলে শেখ হাসিনাকেই ভোট দিতে চাই। ওনার নাম হচ্ছে তন্ময় আহমেদ নামে একজন বলেছেন। আবার বলেছেন, কারণ একটাই, তার শাসন আমলে বাংলাদেশি নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো ছিল। আমি ঠিক জানি না উনি কাকে ভোট দিয়েছেন, তবে যেহেতু সদ্য সাবেক শেখ হাসিনা সরকার, তো আমরা ধরে নিব যে তিনি হয়তোবা শেখ হাসিনাকেই তিনি ভোট দিয়েছেন এবং সেটাই তিনি বলছেন। আরেকটা কমেন্ট পড়তে চাই, ওনার নাম হচ্ছে শফিক নামে একজন। তিনি বলছেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিকল্প এখনো কোনো দল বা নেতা তৈরি হয়নি। এত নিখুঁতভাবে দেশটা সাজিয়েছেন এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন, দেশ এবং আন্তর্জাতিকভাবে সবকিছু সামলিয়েছেন, তা অতুলনীয়। এই জরিপে আমি মূলত প্রশ্ন দেওয়ার পর আমি বলেছি যে আপনারা আসলে কেন ভোট দিবেন সেটা আমাকে জানান এবং কেন ভোট দিবেন না অন্য কাউকে সেটাও আমাকে জানান। যদি আমি এখনো পর্যন্ত যে কয়টি কমেন্ট পেয়েছি বাই ডিফল্ট আমার সামনে এসেছে, প্রত্যেকটি কমেন্ট আসলে মূলত তারা কেন আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। আমি আবার এটাও জানতে চেয়েছিলাম, কেন আপনারা আওয়ামী লীগ হোক, ছাত্রদের নতুন দল হোক, জামাত হোক বা বিএনপি হোক, যে দলকে আপনারা ভোট দেননি, দিচ্ছেন না, সেই দলকে আপনারা কেন দিচ্ছেন না সেটাও আমি জানতে চেয়েছি। আমার এখনো পর্যন্ত চোখে আমার তেমন কোনো কমেন্ট আমার আসলে এখনো পর্যন্ত চোখে পড়েনি। এরপরে মন্তব্য, এখনকার দেশের ভয়াবহতা দেখে সত্যি শেখ হাসিনার প্রতি ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। সৌদি থেকে নামাজ পড়ে দোয়া করি শেখ হাসিনার জন্য। ওনার নাম হচ্ছে জাফর সুলতান, এমন কিছু, আমি ভুল পড়তে পারি নামটা। আরেকটা কমেন্ট হচ্ছে রাফিয়া আক্তার, শেখ হাসিনা বা আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ তিনি বলছেন। আরেকটা কমেন্ট হচ্ছে, আমি 32 বছরে শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি দেশে উন্নয়ন দেখেছি। ওনার নাম আরিফ। উনি বলছেন যে আর এবারের আন্দোলনের পর
শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে তাহলে তার ভুল থেকে শিক্ষা নিয়ে দেশে আরো উন্নয়ন হবে বলে আশা করি। উনি যেটা বলেছেন সেটা অনেকটা গঠনমূলক সমালোচনা। উনি আওয়ামী লীগকে পছন্দ করেন সেটা যেমনভাবে বলেছেন, একই রকমভাবে শেখ হাসিনা গত ১.৫ দশকের শাসনামলে যে ভুলগুলো করেছেন, তিনি আশা করছেন যে নেক্সটে যদি শেখ হাসিনার পক্ষে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা পসিবল হয়, সেক্ষেত্রে শেখ হাসিনা হয়তোবা সেই ভুলগুলো শুধরে নেবেন, সেই ভুলগুলো তিনি করবেন না। যদিও এই প্রসেসটা অনেক কঠিন এবং এটা সম্ভব হবে কিনা আদৌ সেটা সম্পর্কে আমরা নিশ্চিত নই। ওনার নাম হচ্ছে আরিফ আরিফ। একজন বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল উন্নয়ন অগ্রগতির পথে, জয় বাংলা, তিনি বলেছেন। ওনার নাম আজিজ চৌধুরী। একজন বলেছেন এমডি সবুজ হোসাইন, তিনি বলেছেন আমি শেখ হাসিনাকে ভোট দিব, উনি থাকতে কেউ এসে টাকা চাইতো না। উনি হয়তো বা চাঁদাবাজির কথা বলছেন, আমি ঠিক জানি না উনি কোনটা মিন করেছেন। তো চাঁদাবাজি আওয়ামী লীগের সময়ও ছিল এবং এখনো হচ্ছে। একজন বলেছেন যে প্রতিজ্ঞা করছে, ওনার নাম নজরুল বিথি, প্রতিজ্ঞা করছি প্রবাস থেকে ভোটার হয়ে প্রথম ভোটটা নৌকাতে দিব আওয়ামী লীগকে, জয় বাংলা, তিনি বলছেন প্রবাসী যারা। একজন বলেছেন স্বাধীনতার পক্ষের শক্তিকে আরো বেশি শক্তিশালী করতে। আরেকজন বলেছেন শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আমি আসলে অন্য পক্ষের একটু কমেন্ট পড়তে চাই, কিন্তু ঠিক তেমন কোনো কমেন্ট আমার চোখে আমি পড়ছে না। বিএম একজন লিখেছেন বিএম নামে, তিনি বলছেন যে আমরা শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিলাম, এই জন্য ভোট দিব আওয়ামী লীগকে ইনশাল্লাহ। এখন যে অবস্থা তা দেখে বুঝতে পারছি আগেই ভালো ছিলাম। একজন বলছেন হুমায়ুন কবির নামে একজন, ইনশাল্লাহ আওয়ামী লীগকে ভোট দিব ইনশাল্লাহ, তিনি বলছেন। একজন বলছেন মোর্শেদা খানম নামে একজন বলছেন স্বাধীনতাকামী মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার সারপ্রাইজড ইলেকট্রিক গিটার, এটা ওনার নাম নয়, উনি হয়তো এই নামে ইমেইল খুলেছেন, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা শান্তিতে বসবাস এবং সকল উন্নয়নের পাশাপাশি পদ্মা ব্রিজের জন্য মানুষ নৌকায় ভোট দেবে। এটা ঠিক ওইটার উত্তর। আমি যখন জানতে চেয়েছি আসলে কেন দিবেন আপনারা, তিনি শেখ হাসিনা নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি শেখ হাসিনাকে ভোট দিতে চান। তারপর এস কে নাহিদ বলেছেন আমরা শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনার আমলে আমরা অনেক শান্তিতে ছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল, খেয়ে পড়ে অনেক শান্তিতে ছিলাম, তিনি বলছেন। একজন বলছেন তার নাম হচ্ছে থিঙ্কার, তিনি বলছেন ভাই যা শিক্ষা হওয়ার হয়ে গেছে, আর দরকার নাই পরিবর্তনের। এই দেশকে কন্ট্রোল করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আমি জানি না ঠিক তিনি এত হতাশ তিনি কেন হলেন। একজন বলেছেন তার নাম হচ্ছে নাইম ইসলাম, তিনি বলছেন আমাদের বংশে প্রায় 110 থেকে 120 জন ভোটার রয়েছেন, ইনশাল্লাহ আমরা সবাই আওয়ামী লীগকে ভোট দিব। আমরা ভারত পাকিস্তান কাউকে চাই না, তাদের সঙ্গে থাকবে ব্যবসায়িক সম্পর্ক, এর চেয়ে বেশি কিছু না। এই যে ওনার শেষের লাইনটা যে আমরা ভারত বাংলাদেশ কাউকে চাই না, এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার দেশে যারা রাজনীতি করেন তারা সবাই মূলত ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী এবং কেউ। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
একদিন সব ছিল তার ডাক নামে। আপা বলতেই হুলুস্থুল কাণ্ড ঘটে যেত। আপার হাসি, আপার কথা, আপার আশা, আপার যাওয়া সবই ছিল হট কেক, টক অফ দ্য কান্ট্রি। কেউ যেতেন আপার আশীর্বাদ নিতে, কেউ চাইতেন সুনজর। একবার আপার নেক নজরে পড়লে তার আর কোনোদিন আলাদিনের জাদুর চেরাগের দরকার পড়েনি। ফুলে ফেপে তিনি কলা গাছ নয়, বট গাছ হয়েছেন। আপার পিয়নি চড়তেন হেলিকপ্টারে, ব্যাংকে তার জমা প্রায় 1000 কোটি। আপা যা বলতেন তাই হতো। কার এমন সাধ্য তার কথার অবাধ্য হয়? তিনিই তো সর্বে সর্বা। সচিবালয় থেকে সংসদ, সংবাদ থেকে সওদাগরের দোকান, সবখানেই ছিল আপার একক আধিপত্য। সচিব থেকে পিয়ন, রাজ্যের সব চলত অঘোষিত মহারানীর কথায়। মহারানীর কথাই ছিল আইন, তার আদেশ ছিল অনিবার্য, শিরোধার্য। তিনি যখন যাকে ইচ্ছে ব্যঙ্গ করতেন, যাকে ইচ্ছে কারাগারে পুরতেন, যাকে ইচ্ছে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতেন, কাউকে আবার 2টো চুবুনি দিয়ে ওপরে তুলতেন। দমন পীড়ন সব ছিল আপার রাজ্যে স্বাভাবিক। তবে হেলেনেরও শেষ হয়। মহারানী ভিক্টোরিয়াকেও কোনো এক অনিবার্য কারণে ছাড়তে হয় মসনদ। ফেরাউন থেকে রাশিয়ান জার, ইতালির ফ্যাসিস্ট মুসোলিনি থেকে জার্মানির নাৎসি হিটলার, সবাই গেছেন, যেতে হয়েছে অনিবার্য কারণেই। এই মহারানীকেও পালাতে হয়েছে, ত্রাস কায়েম করতে গিয়ে হয়েছে ত্রাহিদশা। তাই তো তাকেই আজ অনায়াসে বলা গুড বাই আপা। আপা বলতে কাকে বোঝায়, আচরণের মানচিত্রে তিনি কেমন, সেই আলাপ আর নতুন করে তুলতে হয় না। আপা শব্দটা বললেই সবার সামনে ভেসে ওঠে তার কাজের ছাপচিত্র। সবাই এখন জানেন এবং মানেন আপার পতন ছিল অনিবার্য, যেতে তাকে হতোই। প্রকৃতি আসলে বেশি দিন জমিয়ে রাখে না পাপ, অতিবার বাড়লে তাকে ঝরে পড়ে যেতেই হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার সামান্য সম্ভাবনাও এখন শেষ। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সরি আপা, ইট ইজ ওভার। শফিকুল আলম তিনি বলেছেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত হেনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না, দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। বিশ্বমঞ্চেও আপা চ্যাপ্টার অনেকটাই ক্লোজড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকেও সেটা পরিষ্কার হয়ে গেছে। বিশ্বশক্তিগুলো আপাকে এখন ডেড হর্স মনে করছে। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে মোদি নিজের পথ আগালেও মৃত ঘোড়াকে তিনিও আর কাঁধে করে বইতে চাইছেন না। তাই আপার অধ্যায় ধীরে ধীরে ওভার অ্যান্ড আউটের দিকেই ধাবিত হচ্ছে।